অবরুদ্ধ নিষেধ পর্ব ৩১ লেখিকা তেজস্মিতা মূর্তজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসলো মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেইটা আমার নাই। খারাপ থাকে ভালো মানুষেরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতে বাধা দিল জয়। হুম, ভেতরে যাও আরমিন, দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল। দুটোই এক্সাম, 11টা বাজছে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে, 12টায় পরীক্ষা। হঠাৎ? জয় বলল, আজ শেষ পরীক্ষা, ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি একথা এভাবেই সবার বাড়ি বাড়ি ও হলে গিয়ে জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলারে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, একটু জামাই আদরও পাওয়া হবে। অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব, কী কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটার পরীক্ষা আছে তো, বাইরে হইতে হবে, ফর্মালিটির চোটে উঠে যাইতে পারতেছে না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবেই উঠে তৈরি হতে যেতে পারবে। অন্তু চোখ বুঝল। তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল। কেউ উঁকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো। তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। বোরকা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো, বসছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলল, চলুন। জয়ের স্বর বদলে গেল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারবো, কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি মারা শেষ হবে আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাইতেছ? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করছেন, আর কিছু প্রমাণ করার নেই। এই শালীর মেয়ে, এই জন্য তুই ল্যাংট হয়ে বাইরে যাবি? যার ইজ্জত নেই তার ইমান নেই, আর ইমান হলো পোশাক, সেই হিসেবে আমি ল্যাংটাই। তোর যুক্তিরে চুদি আমি শালী, যা বললাম কর। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারেন। ঘরে পরপুরুষ ঢোকানো মেয়ে লোক বোরকার মতো সম্মানিত পোশাক পরবে না। জয় 4 আঙুলে অন্তুর গাল চেপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় নাই, তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখে কম ভোগান্তি পোহাস নি। আগে যেভাবে চলতি সেই রকম চলবি। বোরকা পরে আয়। এটা আমার বাড়ি, আমু ভাবি পাশের ঘরেই আছে। আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন, শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে। কি লাভ? জয় গাল ছেড়ে গলা চেপে ধরল 2 হাত দিয়ে। অন্তুর শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে, না? কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলবো শালীর মেয়ে। আমার কি বাল ব্যাটা মনে হয় তোর? আমি আমার মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহুবার। কেউ কথা কয় না, সেই সাহস রাখেনি কারো ভেতরে। তুই বলিস, একমাত্র তুই। কেন, তোরা কি বেশি প্রশ্রয় দেই আমি? নয়তো ভয় লাগে না কে তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজে গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে। তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করে, কিন্তু অন্তুর কান্না পেল না। অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙা একটা সালোয়ার কামিজ পরনে, সাদা ধপধপে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হচ্ছে খুব, কণ্ঠনালীতে চাপ লেগেছে, মাথায় চাপ অনুভূত হচ্ছে। অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গেছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়াল। পেছনে গাড়ি দাঁড়ায় আছে, রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। হুস, রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি কোনো হিসেব আছে আপনার? চারিদিকে তাকান, দেখেছেন জানলা দরজা সবকিছুর ফাঁকে জোড়া জোড়া চোখ আমায় দেখতে মগ্ন। মার গেলে কি? গাড়িতে যাইয়ে বসো, হেঁটেই যাব আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস?
যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করা স্বামী নিয়ে দেখো কেমনে ড্যাং ড্যাং কইরা রাস্তায় বাইর হয়েছে। আর এই জয় ছেলেটা এত শয়তান, খাটাস সেরা। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাতে পায়ে শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামলে নিল নিজেকে। মোড়ের ওপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিতও না। কদিন আগে জয় আমির নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছে, দেখা দরকার। জয়ের ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্যই অন্তু হেঁটে এসেছে। অন্তু একটা রিক্সা ডাকল, ভার্সিটির গেইটে নামিয়ে দেবেন। জয় লাফ মেরে উঠে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়েই বলল, তোমার পরীক্ষা দুপুর 2টোয়। রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সেই সাহস এসেছে। ও হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয় গান গাইতে গাইতে ঢুকল। তুমি মাহারা ছেলে, জাহানারা ইমামের 71-এর দিনগুলি, তুমি নকশি কাঁথার মাঠের জসিমুদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকালো। গান যখন ভুলভাল নিজের মতো করে গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না? জয় আরো জোরে চেঁচালো, তুলি ও তুলি, ও তুলি 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 রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি। তুলি রেগে উঠল। চিৎকার করলে লাথি মারবো একটা। বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল। কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। শোন তরু, তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেব, তুই তখন আমায় ভেবে গান গাইবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার। সেই আলোয় তরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারল। চোখের মায়া বাঁধার চেষ্টা। সিট সিট ম্যান, বাধা পড়ার সিস্টেম নাই ভিতরে। এরপর বাচ্চাদের মতো আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখি ঘর বুঝি না রে। তরু হাসল। তবুও ঘর বাঁধলেন, না বুঝেই বাঁধলেন। ঘর বাঁধেনি, এক জঙ্গলি বিলাইকে খাঁচায় পুড়ছে, সেইটাও পরিকল্পনাহীনভাবে। তুই দেখিস না ওই শালিরে, শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জিতে গেলি, কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দরী সে, মানুষ হিসেবে তোর মতো সুন্দর না, শালির তেজ খুব বেশি। আর রূপ? হ, সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমি, আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল কিছুই পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বানাতে যাচ্ছি। আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল। তুলে এসে বসলো পেছনের বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে, আগে মনে হয়নি। আগে মনে হতো ওসব ক্ষমতা, ক্ষমতা আছে, করবেই, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয়। তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে, সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণেই মনে পড়ে অনুশোচনা হতেই পারে, পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মধ্যেই, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। হামজা ভাই বলেছে, পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে? এ চলবে যতদিন না নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলে অন্ধকারাচ্ছন্ন বারান্দার কোনায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া আর কারোর সাথে সংলাপ পারে না তার, চাপা স্বভাব। কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কটূক্তিতেও তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল জয় ঠ্যাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আর একটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত। ওকে থামিয়ে নিজের বিষাদ চাপা দিচ্ছে করল না তুলির। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসলো জয়।
অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে, এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা ঘুটিকে আর একটা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে উঠল। বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো থাকে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। ঘুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব সয়, বদনাম ছাড়া। সেটাই কানে আসছে তোর বদৌলতে। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলে বদনামি? আরমিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভ্রু কুচকায়। আজ যে সে তা নিজে প্রত্যক্ষ করেছে সেটা চেপে গিয়ে বলে, কোন খানকির চেংড়া কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়িতে আসলে তো আর কোনো শুয়োরের বাচ্চার সাহস হবে না কথা শোনানোর। সামনের শুক্রবার তুলে আনতেছি। এরপর দেখব কোন সম্বন্ধীর পোলার পেছন চুলকায়। শিওর? হ, আমি দেখবার চাই কোন বাইনচোদের জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়ি চেংড়িশালি পড়ে আছে, কথা তো শুনবেই। এইটা তো আমার দোষ না। কিন্তু সমস্যা হলো লোকজন খুব ওড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাত্তা দিচ্ছে না, যা তা করে বেড়াচ্ছে। আর আমি সহ্যও করে বেড়াচ্ছি। ঠিক করতেছি স্যার, লোক দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই যদি দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তড়াক করে উঠে বসে হামজা। রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে কপাল টান করে, পাঞ্জাবি পড়াবে? এত বেখালি হয়েছে কবে? এতক্ষণ শুনলে অবর্ধনিশীতের 31তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।